আমরা বেশ কিছুদিন থেকে দেখছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি এদেশে তিলোত্তমা ঢাকা নগরীর একজন স্বপ্ন দ্রষ্টা ছিলেন এবং তিনি বারবার বলেছেন যে ঢাকা শহরকে তিনি কিভাবে দেখতে চান এবং ঢাকা শহরের এবং বাংলাদেশের অনেক অনেক কিছুর ইতিহাসের সাথে তিনি একবারে অনেক কিছু দেখা এবং খুব কাছে থেকে দেখা বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন, বাংলাদেশের সরকার, বিশেষ করে বিএনপি সরকারের যে 3 বার সরকার গঠিত হয়েছে সেই সরকারে তিনি মন্ত্রী ছিলেন এবং তার সম্পর্কে আজকে বলবো। তার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই দেখি মির্জা আব্বাস যখন কোনো বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন বা দলীয় কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন, সেখানে আমরা দেখছি মির্জা আব্বাস খুব ঝাঁঝালো বক্তব্য দিয়ে থাকেন। কেন ঝাঁঝালো দেন? তিনি পরিষ্কার অর্থে বেশ কিছুদিন থেকে বলছেন, কিন্তু এখন তিনি তার কথাবার্তার ঝাঁঝের মাত্রা কিন্তু আরও একটু বাড়িয়েছেন। আমরা সর্বশেষ যে ভিডিওটি দেখলাম সেই ভিডিওটি আমরা দেখে আসতে পারি। চলুন দেখে আসি। নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে। আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার মধ্যে নাই, এমন কিছু আমি পাই নাই। সুতরাং সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিংবা এর উসিলা ধরে নির্বাচনে পেছাবেন, এটাও জাতির ধারণা অমূলক নয়। দয়া করে আমি আশা করব যে 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করব সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করব সেটা কেন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়? আমি তো বুঝতে পারি না। এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ তৈরি করছেন। তারা বিভিন্ন রকম কথা বলছেন, যে কথার অর্থ আমাদের এই 31 দফা জাতির সামনে প্রতিষ্ঠিত করতে 23 সাল থেকে 23শে জুলাই থেকে আজকে 13 জুলাই থেকে আছে কত? আজকে বোধহয় আবার মার্চ, প্রায় 2 বছর হয়ে গেছে না? প্রায় 2 বছর। 2 বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আপনারা কয়দিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না। তো আমি এটা বুঝি, সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন, যতটুকু সংস্কার আপনারা পারেন করেন, বাকিরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে। অনেকের ভিতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে, ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না, তারা ভালোবাসে
যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু নেই। দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপনাদের কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, 17 বছরে বহু নেতার ফাঁসি হয়েছে, 17 বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে, 17 বছরে বহু নেতাকর্মী খুন হয়েছে। এই 17 বছরে এই মঞ্চে যারা আছেন, মা বোন সহ সকলেই কম বেশি বহু লোক জেল খেটেছেন। এইটা কি খামাখাই করছে নাকি? আমরা রাস্তায় এই গরমের মধ্যে প্যারেড করছি? এটা কি প্যারেড মনে হয় আপনাদের কাছে? আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন আসলো, এখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে 5ই আগস্টের 5ই জুলাইয়ের জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের কজন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন? বিএনপির 422 জন, কত 22 জন, 422 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। এক মাসে আপনাদের কজন হয়েছে? আপনার বুকে হাত দিয়ে বলেন। যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা খুশি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? আমরা ফিরে এলাম ভিডিওটি দেখা থেকে নিয়ে। ভিডিওটি কিন্তু দেখেন মির্জা আব্বাস কি বলছে, কতগুলো স্পষ্ট করে উনি কতগুলো কথা বলছে। যে ঐক্যমত্য যে কমিশন হয়েছে, কমিশনের মাধ্যমে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমাদের বাংলাদেশের যে সংবিধান সংস্কার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংস্কার, আমাদের রাষ্ট্রের বিভিন্ন অর্গানকে নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো সংস্কার, এগুলোকে তিনি বলছেন তিনি ভালোভাবে দেখছেন না। কেন দেখছেন না? তিনি বলছেন যে এই উনি যতটুকু পড়েছেন সেই পড়াতে তার মনে হয়েছে রাষ্ট্র আসলে রাজনীতিবিদদের হাতে থাকবে না, রাষ্ট্র পরিচালনা সব কিছুকে উনি একদম, ওনার প্রশ্ন হচ্ছে তারা কারা যারা এই সংস্কার করতে ঐক্যমত্যের কমিশন করেছেন যে 6 জনের, এই যে যারা করছেন তারা কি বাংলাদেশের নাগরিক? তিনি প্রশ্ন তুলেছেন। যে খুব উঁচু গলায় কথা বলেছেন যে যারা করছেন তারা বাংলাদেশের মানুষের সাথে মিশেছেন কিনা, তারা কি বাংলাদেশের মানুষকে কোনদিন কি দুবেলা একবেলা খাইয়েছেন কিনা। তিনি এও মনেও প্রশ্ন করেছেন বাংলাদেশের মানুষ আসলে কী চায় তারা জানেন কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে 17 বছর তার আন্দোলন করেছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের পতনের জন্য সর্বরকমের চেষ্টা করেছেন, তিনি নিজেও একাধিকবার জেল খেটেছেন। বিএনপি বলছে, তার রাজনৈতিক দল বলছে যে আমরা ন্যূনতম সংস্কার, যতটুকু সংস্কার করলে নির্বাচন করা সম্ভব ততটুকু করার জন্য। মির্জা আব্বাসও থেকে একই কথা বলছে, সংস্কার করলে করেন, সেটা নির্বাচন নিয়ে করেন, কিন্তু সংবিধান পাল্টে দিবেন, সংবিধানের অমুক পরিবর্তন করবেন, আপনারা কি করার? এটা মির্জা আব্বাসের বক্তব্য। আমি মির্জা আব্বাসের বক্তব্যটা যখন শুনছিলাম গত কয়েকদিন থেকে এবং এর আগেও শুনছিলাম, তাতে দেখছি মির্জা আব্বাসের বক্তব্যের সাথে আরও একটা বিষয় খুব প্রকাশ্য দ্বন্দ্ব। মির্জা আব্বাস যখনই একটা কথা বলে তখনই আমরা দেখি আমাদের ছাত্র নেতৃত্ব যারা এই 24-এর এই জুলাই এবং আমরা যে জুলাই আগস্টের আন্দোলন দেখি ছাত্র নেতৃত্ব, তাদের মধ্যে থেকে কেউ কেউ আবার পরের দিনই পাল্টা বক্তব্য দেন। এবং মির্জা আব্বাসকে যে বক্তব্যটা তার পরিষ্কার অর্থ হচ্ছে, তিনি বলতে চাচ্ছেন যে আমরা এই সরকারের কোনো জনগণের ম্যান্ডেট নেই কোনো কিছু করা। মির্জা আব্বাস বলতে চাচ্ছেন যে আপনারা একটি এসেছেন রাষ্ট্রের একটা বিশৃঙ্খল অবস্থায়, একটি সরকার চলে গেছে, আপনারা দায়িত্ব হয়েছেন, আপনাদের কাজ হচ্ছে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন করার, যেটির মধ্য দিয়ে জনগণ তার মতামতের প্রতিফলন করবে এবং যারা ভোটে দাঁড়াবেন এবং তাদের মধ্য থেকে জনগণ যাকে বেছে নেবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা ভবিষ্যতে নতুন বাংলাদেশ করার জন্য
যত ধরনের সংস্কার করতে হয় সেই জাতীয় সংসদে সেই ধরনের আইন পাশ করে সেই সংস্কার করা হবে। এটা হচ্ছে বিএনপি এবং মির্জা আব্বাসের বক্তব্য, একই ধরনের বক্তব্য। প্রশ্ন হচ্ছে যখন তারা এই বক্তব্য দিচ্ছেন তিনি বা তার দল, ঠিক তারপরে আমরা দেখছি রাজনীতির দৃশ্যপট আরেকটি। সেটি হচ্ছে আমাদের যে ছাত্র নেতৃত্ব তারা কিন্তু বলছেন যে যারা শুধু নির্বাচনের কথা বলে তারা শহীদের আত্মার সাথে বেইমানি করে, যারা দ্রুত নির্বাচন চায় তাদের জেনে রাখা উচিত এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত গণহত্যার বিচার না হবে এবং পতিত সরকার বা যে আগে যে সরকার ছিল 5 আগস্টের আগে শেখ হাসিনা সরকার এবং তার দায়ীদের বিরুদ্ধে যে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মন্ত্রী এমপিদের যতক্ষণ না বিচার হবে ততক্ষণ এবং যতক্ষণ সংস্কার না হবে ততক্ষণ এই দেশে কোনো নির্বাচন হবে না। তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে? এটি একটি মুখোমুখি সংঘাতের পর্যায়ে দাঁড়াচ্ছে। এই ধরনের জিনিস তো কাম্য ছিল না, নিশ্চয়ই আমরা সেটা প্রত্যাশা করি না। এবং মির্জা আব্বাসের যে বক্তব্যের যে কথাগুলো ছিল, এখন তিনি বলছেন যে সংস্কার কি ভাই, সংস্কারের আমরা যদি শুরু থেকে দেখি, যখন ছাত্র নেতৃত্ব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানালো তখন মোটামুটি আমরা বলবো যে অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির দিকে তাকিয়ে থাকলো, বিএনপির মতামতের অপেক্ষায় থাকলো। বিএনপি সেখানে আসলে সম্মতি হয়নি বলে আমরা এখন পর্যন্ত জানি যতটুকু যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই যাত্রায় টিকে গেছেন। নাহলে যেভাবে চারিদিকে ঘিরে ধরা হয়েছিল বঙ্গভবন, আমরা জানি না সেই দিনের কী পরিস্থিতি হতে পারত। আমরা এর পরবর্তীতে দেখলাম জুলাই ঘোষণা বা যেই জুলাই ঘোষণা বিষয়ে কথা হলো, ছাত্র নেতৃত্ব শহীদ মিনার থেকে জুলাই ঘোষণা করবেন, প্রোক্লামেশন ডিক্লেয়ার করবেন, সেটিও শেষ মুহূর্তে আসলে আমরা জানি যে সরকার নিজে দায়িত্ব নিয়েছিল সবগুলো রাজনৈতিক দলকে এক করেই এটা তারা ডিক্লেয়ার করবে, কিন্তু সেটিও আসলে এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি এবং ছাত্র নেতৃবৃন্দ মনে করে এটা বিএনপির জন্য হয়নি। ইদানিংকালে আমরা যখন বিভিন্ন টেলিভিশন টকশোতে এবং খবরের কাগজে দেখি যে খুব ইনিয়ে বিনিয়ে বিএনপিকে দোষারোপ করা হয় এবং যদি আমরা দেখি যে গত 17 মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি ভিডিও বার্তায় তার বক্তব্য বলেছেন বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে দোষারোপ বিএনপির দিকে আসছে, বিএনপিকে বলা হচ্ছে বিএনপির জন্য সংস্কার হচ্ছে না, বিএনপির জন্য কাজ হচ্ছে না। এখন বিএনপির যে যুক্তিটি, আমরা মনে করি বিএনপি তার যে কথা যদি আপনার দিকে দেখে, বিএনপি কিন্তু তার কথার একদিকে তার অবস্থান ঠিক আছে। কারণটি কি যে আমি 17 বছর ধরে আমি নির্বাচন বঞ্চিত একটি দল বা আমি নির্বাচনে ঠিক মতো অংশ নিতে পারিনি, আমি রাষ্ট্র সেবা করতে চাই, জনগণের সেবা করতে, কারণ রাষ্ট্রটা ভালো নেই এই অর্থে রাষ্ট্রে আইন শৃঙ্খলা ভালো নেই, রাষ্ট্রে অনেকগুলো দিকে বিশৃঙ্খলা চলছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে, শিল্প কারখানা অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। বিএনপি মনে করছে এতে করে দেশের ক্ষতি হচ্ছে এবং দেশের আগামী দিনে এটা একটা বড় ধরনের আরও নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে বাংলাদেশকে। কারণ বাংলাদেশে অনেকেই আমাদের বন্ধু প্রতিম যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে কেউ বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছে। এটা মনে করছে যে বিএনপি মনে করছে যে সরকার অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থ থেকে দ্রুত উঠে আসার জন্য একটি জাতীয় নির্বাচন দরকার এবং এই নির্বাচন হওয়ার পরে যে নতুন রাজনৈতিক নেতৃবৃন্দে বা রাজনৈতিক দলটি সরকার পরিচালনা করবে তারাই পারে একমাত্র নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিতে। এবং মির্জা আব্বাস কিন্তু তার একটা কথা বলছে যে সে বাংলাদেশের এত উলট পালট করতে যায় না, বাংলাদেশে উলট পালট করার কিছু নেই, এত কিছু বাদ দেওয়ার চিন্তা করেন না, শেখ হাসিনার শাসনামলটা বাদ দিয়ে দেন। তিনি বলছেন যে শেখ হাসিনার শাসনামলটা বাদ দেন বাংলাদেশে, তারপর এদিক ওদিক আর করেন না। এটা হচ্ছে উনি খুব জোরালো ভাষায় বলছেন। এবং সর্বশেষ তিনি বলেছেন কারো হাতের লেখায় কথায় কোনো সংস্কার তিনি এবং তার দল মানবেন না। আচ্ছা, এটা যখন বলছেন, অন্যদিকে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির যে জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল, তার যে উত্তরাঞ্চলের সমন্বয়ক তিনি কিন্তু বলেছেন মুখ্য সংগঠক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একসময় সমন্বয়ক বা মুখ্য সমন্বয় নেতা এবং জুলাই স্মৃতি আন্দোলনের এক সময়ের সাবেক সাধারণ সম্পাদক ও মহাসচিব তিনি সার্জিস আলম কিন্তু বলেছেন শহীদদের
এই কথা ভুলে যায় বা এই গণহত্যার কথা ভুলে যায়, তাদের বিচারের কথা না বলে এই বাংলার মাটির নির্বাচনের কথা বলে যদি বলে, তাহলে তারা আবার এই শহীদদের যে আহত পঙ্গু বা তাদের যে নিকটাত্মীয় রয়েছে তাদেরকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। এবং সে সরকারকেও সে একই রকম একটা সতর্কবার্তা দিয়েছে। তো চারিদিকে যখন এই অবস্থা চলছে, তখন কিন্তু আবার এক ধরনের শঙ্কা জাগে যে আসলে তাহলে কি হবে, এই কি হবে বা কে সিদ্ধান্ত নিবে, কে বলবে, এইটা আসলে আমরা মানে এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছে। পরিষ্কার অর্থে বলা হচ্ছে, যখন প্রফেসর ইউনূস সাহেব বলেছেন জাতিসংঘ মহাসচিবকে কদিন আগে তিনি ঘুরে গেলেন, তিনি তাকেও বাংলাদেশে এসেছেন, সেখানে তাকে তিনি বলেছেন যদি ছোট আকারে সংস্কার হয়, তো ছোট প্যাকেজের সংস্কার হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি বড় প্যাকেজের সংস্কার হয় তাহলে জুনে বা মার্চ মাসে, যে কোনো আগামী বছরের মধ্যবর্তী সময়ে নির্বাচন হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, আবার কেউ কেউ এটাও বলেছে এটা কি প্যাকেজ কোনো আইটেম হয় কিনা, মানে এটা কি কোনো একটা নাটকের অংশ কিনা, যে ছোট আর বড় কি, যেটি সংস্কার সেটি করে ফেলতে হবে। যদি করতে চায়, বিএনপি সহ কিছু দল বলছে যে আপনারা নির্বাচনের জন্য যত ধরনের সংস্কার আছে করুন, কিন্তু নির্বাচনের বাইরে রাষ্ট্রের অন্য যেগুলো বিষয় আছে সেগুলো জাতীয় সংসদই হবে। অন্যদিকে এনসিপি পার্টি যেটা বলছে, তারা বারবার বলার চেষ্টা করছে যে আমরা এটা একটা কাজ করতে হয়, আমাদের মধ্যে ঐক্য হতে পারে, আমাদের বিরোধ কমে যেতে পারে, জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনটি একসাথে হতে পারে। এই গণপরিষদ নিয়ে কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি মাঠে আছে, সে তো সেই দলটির যে দাবি যে গণপরিষদ নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই, কারণ গণপরিষদের কনসেপ্টেই আসলে তাদের কাছে আমার ধারণা কোনোভাবে হয় তারা এটা বুঝতেছে না বা তাদেরকে বোঝার ইচ্ছা নাই, যেটা এনসিপি পার্টি বলছে যে আমরা তাদেরকে বোঝাতে পারছি না। কিন্তু জাতীয়তাবাদী দল মনে করে আসলে জাতীয় সংসদ নির্বাচনে হচ্ছে একমাত্র সকল সমস্যার এই মুহূর্তে উত্তরণের পথ। আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপি পার্টি থেকে একটা দাবি ছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন তো হোক, কিন্তু এখন আস্তে আস্তে আমরা এখন সেই কথাটা শুনছি না। এখন একটি দাবি আছে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হোক। দেখা যাক আগামীতে আসলে কার দাবি ঠিক থাকে, কারটা পিছিয়ে যায়, এবং প্রফেসর ইউনূস সাহেব আসলে কোন শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে অটুট থাকবেন। কারণ তিনি একটা জিনিস বলেছেন যে আমরা একটা যুদ্ধ অবস্থায় রয়েছি। গতকালকে পুলিশের বিশেষ সভা হয়েছে পুলিশের, সেখানেও তিনি বলেছেন আমরা একটি বিশেষ যুদ্ধ অবস্থার মধ্যে আছি, ফলে তিনি অনেক চাপের মধ্যে আছেন। এবং একটা জিনিস এর মধ্যে তিনি দু এক জায়গায় বলেছেন, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে চাপ তত তার উপরে বাড়ছে। দেশের রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ করেছেন তিনি, একই সাথে বিশ্লেষণ করেছেন আইন শৃঙ্খলার অবস্থা। সব কিছু মিলে আমরা বলতে চাই যে আসলে একটা জিনিস সত্য, যে যত অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চেষ্টা করুক, তাদের যে কোনো কাজে সহযোগিতার জন্য রাজনৈতিক দলগুলোকে প্রয়োজন হবে। রাজনৈতিক দলগুলোকে বিমুখ করে বা রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে সরকার কোনো কিছু শুধু ছাত্র নেতৃত্বকে নিয়ে এগিয়ে হতে পারবে না। আবার রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টুকু বুঝতে হবে যে সরকার একটি মানে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচিত সরকারের মধ্যে খুব শক্তিশালী হয় না, ফলে কাজগুলোকে সুষ্ঠু স্বাভাবিকভাবে সম্পাদন করার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। অন্যথায় বিপদ রয়েছে। বিপদ যে রয়েছে সেটি শুধু আমি একা বলছি না, আমরা সকলেই বলছি, আমরা সকল বিবেকবান মানুষরা জানি। কারণ এরপরে কি অন্ধকার টানেলের শেষ মাথায় কি আমরা আলো আছে এটি জানি, যদি আলো না থাকে তাহলে কি হবে, পথ হারিয়ে ফেলতে হবে। নিশ্চয়ই পথ হারাবে না বাংলাদেশ, আমরা এই প্রত্যাশা করি। অনেকদিন ধরে ফিসফাস একটু আওয়াজ ছিল, একটু কথাবার্তা হচ্ছিল, কেউ কেউ বলছিল যে এরকম ঘটছে কাদেরকে দিয়ে, যারা আমাদের অহংকার হয়ে তার দেখা দিয়েছে, যাদেরকে নিয়ে আমরা অনেক বেশি গর্বিত ছিলাম, হয়েছি, আছি, এবং খবরের কাগজে গণমাধ্যমে যারা শিরোনাম হয়ে আসছিলেন বারবার ইতিবাচক হয়ে। আমরা 36-এর আন্দোলন বলি আর 36 দিনের দুর্বার আন্দোলন বলি, আর যেটা বলি যে জুলাই আগস্টের এই বিপ্লব গণঅভ্যুত্থান, যেটাই বলি 5 আগস্টের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণের পথে যারা অগ্রগতির সৈনিক ছিলেন বা যারা এখন রাষ্ট্র পরিচালনায় আছেন, তাদের কিন্তু অনেক কথা, অনেক সমালোচনা, কিন্তু
কোনো ধরনের প্রমাণ ছাড়াই অনেকে অনেক ধরনের মন্তব্য করে ফেলেছি আমরা বা ফেলছি, বা এখনও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু থেকেই তৈরি হয়ে আছে। হ্যাঁ, আমি বলছি সেই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্র নেতৃত্ব তাদের কথা, আমি বলছি যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্বে আছে তাদের কথা, বিশেষ করে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামের কথা। এই জন্য বলছি যে হঠাৎ করে একটি সংবাদ গত 2-1 দিনে বেশ আলোড়ন তৈরি করেছে। বিশেষ করে ঢাকা ওয়াসা 150 জনের নিয়োগ হয়েছে কোনো ধরনের চাকরি বিধি না মেনে অথবা কোনো ধরনের ইন্টারভিউ সাক্ষাৎকার না নিয়ে। অভিযোগ করা হয়েছে যে এগুলো শুধুমাত্র সুপারিশে হয়েছে। এই সুপারিশগুলোতে যাদের নাম এসেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এবং ক্রিয়া উপদেষ্টা যারা আসিফ মাহমুদ ভূঁইয়ার যে পিএস মোজাম্মেল তার সুপারিশে, এবং আরও দেখা যাচ্ছে কয়েকজনের নাম, যেখানে নুসরাত তাবাসসুমের নাম রয়েছে, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নাম রয়েছে। এরকম একটি যোগাযোগ মাধ্যমে এরকম একটি কয়েক সংবাদ এবং বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে মতামত এবং বেশ জোরালো হয়েছে। এবং এর সাথে সাথে আমরা দেখছি যে আম জনতা পার্টি রীতিমতো সংবাদ সম্মেলন করে কতজনের নাম ধরে তারা বলেছেন যে তারা এটা করছে, দুর্নীতি করছে, এবং এই নতুন বাংলাদেশের যে করার যে ইয়ে ছিল আমাদের নতুন করে, এটা তার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। প্রশ্ন উঠেছে, এখন আমরা যদি আসি যে এই সংবাদটি আসার পরে আমরা দেখলাম আসলে 150 জনের যে নিয়োগ হয়েছিল সেটা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে। আউটসোর্সিংয়ের কতগুলো নীতিমালা সরকার করেছে, সেই নীতিমালার আলোকে তাদেরকে 150 জনকে, মানে এইটা আউটসোর্সিং হচ্ছে আসলে কাজ বেসিসে, আমি প্রতিদিন কাজ করব তার একটা সম্মানের বিনিময়ে একটা নিয়োগ দেয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই আউটসোর্সিং প্রক্রিয়াটি আসলে খারাপ কিছু না। আউটসোর্সিং প্রক্রিয়াটি আমাদের ছাড়াও, আমাদের এখানে ছাড়াও সারা দুনিয়াতে আউটসোর্সিং প্রক্রিয়াটি চলমান রয়েছে। এটি বিশেষ সময়ে সরকার নিতে পারে, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যদি এই আউটসোর্সিংয়ের নীতিমালাটি আরও আগে জোরালোভাবে গণমাধ্যমে প্রচার করা হতো সরকারের দিক থেকে, এবং তার আলোকে যাদেরকে নেওয়া হয়েছে সেটা যদি একটা মিনিমাম প্রক্রিয়া মেনটেন করা হতো, মিনিমাম প্রক্রিয়ার মাধ্যমে যেত, তাহলে কিন্তু আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা আমাদের ছাত্র নেতৃত্বে যাদের নাম আসছে তাদেরকে যে সমালোচনা, সেই সমালোচনাটুকু এড়ানো যেত। সেটা কি ভালো হতো না? আমরা আসলে একটা কাজ করি, আমরা করি কি, যখন আমাদের ক্ষমতা থাকে, যখন আমরা ক্ষমতার মসনদে থাকি, তখন আমরা অনেকগুলো পারিপার্শ্বিক চিন্তা ভুলে যাই। এই পারিপার্শ্বিক চিন্তাটা ভুলে যাওয়াটা যে আমাদের জন্য কত ক্ষতিকর তার একটা নমুনা কিন্তু এটি। যেহেতু প্রথম থেকে আমরা দেখছি যে একটা বলা হচ্ছে যে বিগত সরকার, পতিত সরকার, যে সরকারটি পতন হয়েছে সেই সরকারের একটি অংশ অনেক টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা আমার কথা না, এটা হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। তিনি, প্রফেসর ইউনূস কিন্তু বলছেন যে পতিত সরকার অনেক টাকা ব্যয় করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ধরে তিনি এ কথা যেহেতু বলেছেন, তাহলে তার সরকারের যারা উপদেষ্টা আছেন বা যাদের আন্দোলনের ফসল হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাহলে তাদেরকে এইটুকু সচেতন থাকা উচিত না যে আমি যখন সুপারিশটা করছি, তাহলে সুপারিশটা করলে কাদের জন্য করতে হবে, কাদের জন্য আমি সুপারিশ করছি, সেটাও তো একটা দেখার বিষয়। এখন যদি প্রশ্ন ওঠে যে এখন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে কোটা না মেধার যে ইয়ে ছিল সেই মেধাও তাহলে এখন নেই, তাহলে এখন যে যার মতো পরিচিত শুধু তাদেরকেই নিয়োগ দিবে। এখন যদি আমি প্রশ্ন করি যে এই যে এটা যাওয়ার পরে এখন যে সমালোচনাটা শুরু হচ্ছে, অনেক বেসরকারি ইউনিভার্সিটির ছাত্ররা ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের কতিপয় নেতারাই শুধু তারা তাদের মতো করে
একটা বয়ান তৈরি করছে, তারা তাদের মতো রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এরকম চিত্র কিন্তু আমরা দেখেছি। এই ঘটনার পরে আরও এক ধরনের ক্ষোভ উগরে দিতে পারে অনেকেই, যারা, কারণ আপামর ছাত্র জনতা এখানে অংশ নিয়েছিল। সেজন্য বলছি যে এই নিয়ে আউটসোর্সিং প্রক্রিয়াটি যদি, যে নীতিমালাটি করেছিল সরকার, সেই নীতিমালাটি সবার আগে নানাভাবে এটা প্রচারণা দরকার ছিল। দ্বিতীয়ত আমাদের দরকার ছিল যে আমি একজন ব্যক্তি কজনের জন্য সুপারিশ করব। আমরা যে কাগজটি দেখেছি বা যে সংবাদটি পেয়েছি, যে একজন নামে একাধিক সুপারিশ, একাধিক লোককে একজন কি করে নিয়োগ দেওয়ার মতো সুপারিশ করব, তাদেরকেই নিয়োগ নিতে হবে, তাহলে তো এটা এক ধরনের বৈষম্য নয় কি? আমরা আশা করব, যেহেতু আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরা সবাই একটা কথা বলছে, আমাদের রাজনীতিবিদরা বলছে, আমাদের বিভিন্ন রাষ্ট্রের বন্ধুরা বলছেন যে এই সরকারকে কোনোভাবে ফেল করতে দেওয়া যাবে না, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে সামনে আমাদের পরিণতি ভালো দিকে যাবে না। অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সাথে যারা চারিদিক থেকে তাদেরকে চালিকা শক্তি হিসেবে সাহায্য করছে সরকারকে, তাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং এই আমজনতা পার্টি যে অভিযোগটি করেছে, আমরা আশা করব ভবিষ্যতে সরকার সচেতন থাকবে এ ধরনের অভিযোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য। আমরা ছোট মাঠের খেলোয়াড় নেই, আমরা আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। মানে এক এক রকমভাবে এক এক সংবাদ গণমাধ্যমে আসছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব বলেছেন, তিনি আমাদের পুলিশের বিশেষ যারা উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বিশেষ সভায় তিনি বলেছেন, আসলে আমাদের পুলিশ বাহিনীকে তিনি অনেকটা চাঙ্গা করার চেষ্টা করেছেন এবং তিনি অনেকগুলো আশার কথা শুনিয়েছেন। তিনি বলছেন এই বাংলাদেশটা অনেক কিছু সম্ভব। তিনি দেখেন বাংলাদেশকে অনেক অপার সম্ভাবনার দেশ। তিনি আগে যখন সরকারের বাইরে ছিলেন তখনও তিনি এটা মনে করতেন, সরকারে যোগ দেওয়ার পরে তিনি আরও মনে করেন যে এটা আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব, কিন্তু এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সাহায্য করতে হবে। আমাদের প্রফেসর ইউনূস সাহেবের কিন্তু এই কথাগুলো, সংলাপগুলো অনেকটাই কিন্তু মানুষকে ভালো লেগেছে। আমি মনে করি যে তিনি যেভাবে পুলিশের মনোবল ভেঙে পড়েছে, আমরা সবাই বলছি পুলিশ এগোতে পারছে না, কারণ পুলিশ ঝিমিয়ে পড়েছে, পুলিশ আগের মতো আর উদ্যমী হতে পারছে না, অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছে না, অপরাধী ধরতে পারছে না তারা। তাহলে এইভাবে একটা সমাজ কীভাবে চলবে? ঠিক সেই সময়ে প্রফেসর ইউনূস সাহেব যেভাবে তাদেরকে ডেকে তাদের মনোবল চাঙ্গা করেছেন, হ্যাঁ, সেখানে পুলিশ উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের অনেকগুলো দাবি জানিয়েছেন, তিনি খুব ধৈর্য সহকারে শুনছেন। অনেকগুলোই তিনি বলেছেন এগুলো সমাধান করা হবে। মানে বিভিন্ন রাষ্ট্রের মতো পুলিশের জন্য একটা আলাদা কমিশন করা বা পুলিশের জন্য বিশেষ কিছু নীতিমালা, পুলিশ যে একটি রাষ্ট্রের অপরিহার্য বাহিনী, সেগুলোর বিষয়ে প্রফেসর ইউনূস সাহেব বলেছেন। এখন আমাদের যে এই বিষয়টা হচ্ছে, আমরা চাইলে কিছুটা অংশ ডক্টর ইউনূস সাহেবের অংশ শুনে আসি, তারপর আমরা এই বিষয়ে সংবাদ বিশ্লেষণ আলোচনা করব। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ ছিল। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। কিন্তু সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম, যে একবার বসি, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, কি করা যায়, কিভাবে অগ্রসর হব। আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। কাজ করার তো একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে,
সামর্থ্য লাগে, সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরই এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। যদি ব্যর্থ হই মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে, চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি, এটা প্রথম চোটে মনে পড়লো যে করা। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। আর কথা বলার আরেকটা কারণ ছিল যে কারণে বসতে চেয়েছিলাম, সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি, এখন সরকারে যোগদান পরেও বলছি, বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ, আমি বারে বারে এটা অনুভব করি। এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না, ব্যক্তি হিসেবে, দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা, এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি। কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না, থেকে যাচ্ছি। আজকে আমরা একটা সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ, সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা। এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। কেন হারিয়ে ফেলা খুব সোজা, মুহূর্তে হারিয়ে যায়। এই সম্ভাবনাকে ধরে রাখা, যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারা আশা করি চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে, নিয়মতান্ত্রিক দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, সেটা তো বটেই। আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে, এরকম একটা দেশের সম্ভাবনা আছে। আপনারা দেখছিলেন সেই প্রফেসর ইউনূস সাহেব বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলছেন, পুলিশের বিশেষ সভায় তিনি এই কথাগুলো বলছিলেন। এখন আমাদের কথা হচ্ছে, যখন যেই মুহূর্তে তিনি এই কথাগুলো বলছেন ঠিক সেই মুহূর্তে আমরা একটা কথা বলতে পারি যে আমাদের আসলে আমরা বাংলাদেশ ছাড়িয়ে আমরা তো শুধু সারা বিশ্বে আমাদের সেনাবাহিনী, মানে আমাদেরই সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনীর বা আমাদের অন্যান্য বাহিনীর লোকজন যারা শান্তি মিশনে যান তারা তো সেখানে খুব সুনামের সাথে কাজ করেন। আমাদের পুলিশের যারা আছেন তারাও তো শান্তি রক্ষী বাহিনীতে গিয়েছেন এবং সেখানে সুনামের সাথে কাজ করছেন। এবং বাংলাদেশ জাতিসংঘ শান্তি এই মিশনে কমিটিতে যারা যে সদস্যরা গিয়েছেন বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত বা খুবই নাজুক অবস্থায় যে দেশগুলো ছিল সেখানে গিয়ে তারা প্রশংসা করিয়েছেন। তাহলে নিজ দেশে পারবেন না কেন? তার মানে আসলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করি কিন্তু জাতীয় পর্যায়ে কেন করবো না? আমি যদি এটা এভাবে খুব ইতিবাচকভাবে দিক দেখি, যখন আমরা এই কথাগুলো বলছি বা যেই সময় এটা আলোচিত হলো ঠিক সেদিনই বিকেলের দিকে তারপর পরই বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় গণমাধ্যমে শিরোনাম হয়ে আসলো তুলসী গ্যাবার। Closer to India, Bangladesh, the subcontinent, we've seen a lot of political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation there and the need for stability at all levels, not just political stability? Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others,
has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again, with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. President Trump remains committed once again to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people and others. ভারতে বসে যখন তিনি কথাটি বলছেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যেমন ভারতীয় মিডিয়া, আমরা অনেকদিন থেকে বলছি যে ভারতীয় মিডিয়াতে যেভাবে বাংলাদেশ সম্পর্কে সংবাদ আসছে এবং আমরা যে সংবাদ, আমাদের মিডিয়ার যে সংবাদ, সেটা কোনোটা মিলে না। তো ঠিক একই সময় যখন সংখ্যালঘু বিষয়ে এর আগে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন চলছে, ঠিক ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে তিনি হঠাৎ করে বাংলাদেশ সম্পর্কে একটা তার সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেন, যেখানে তিনি বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, হিন্দুদের নির্যাতন হচ্ছে। তখন অনেকে আমরা ভেবেছিলাম যে এটি যেহেতু একটা হিন্দু ধর্মাবলীর একটি ভোট ব্যাংক রয়েছে ভারতীয়দের, বিশেষ করে ভারতীয়দের একটা ভোট ব্যাংক রয়েছে, সেটিকে একটা নির্বাচনী কৌশল হতে পারে। আমরা এখন দেখছি যে আস্তে আস্তে তুলসী গ্যাবার্ডের সর্বশেষ এই মন্তব্যে যে বাংলাদেশকে নিয়ে তিনি যেভাবে বাংলাদেশ সম্পর্কে যে বয়ান তৈরি হচ্ছে, সেটি আসলে এক ধরনের উদ্বেগের কারণে তৈরি হয়েছে। আমরা মনে করি বাংলাদেশ দীর্ঘকাল ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বিভিন্ন ধর্মাবলী, বিভিন্ন জাতি উপজাতি একসাথে বসবাস করছি। এখানে আমাদের ভ্রাতৃত্বের প্রচণ্ড ভ্রাতৃত্ববোধ রয়েছে নিজেদের মধ্যে। আমরা একে অপরের দুঃখে সুখে থাকি। আমরা একই সময় পূজা করেছি, ঈদ করেছি, এমনও সময় গেছে ঠিক একই সময়ে পূজা এবং ঈদ পালিত হয়েছে। এদেশে কখনো তেমন কোনো আমরা সমস্যা বোধ করিনি, আমরা এখনও করছি না। যেগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সরকার নিশ্চয়ই সেগুলো ব্যাপারে সজাগ থাকবে। আমাদের অন্তর্বর্তী সরকার খুব রাজনৈতিক দলের মতো সরকারের মতো খুব শক্তিশালী সরকার না হলে এটা বুঝতে হবে, আপামর মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত হয়েছে। বেশিরভাগ জনগণের সরাসরি নির্বাচিত ম্যান্ডেট না হলেও একটা মৌন সম্মতি ছিল, তাহলে সেখানে তাদেরকে খুবই সঠিক, খুবই কঠোর হতে হবে। কিছু লোক বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটাচ্ছেন, তাদের কারণে আজকে যেন আমরা এই ধরনের তকমা না পাই। নিশ্চয়ই সরকার এই বুলডোজার দিয়ে যে মাজার ভাঙা বা মসজিদ, যে ধরনের বিভিন্ন নিজেদের মধ্যে কেওয়াস তৈরি করা, যারা কথায় কথায় আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা করে নিজেরা আইন তুলে নিচ্ছে, সেই সকল নেতিবাচক পরিস্থিতি এড়ানোর জন্য খুব কঠোর হবে। যদি এই কঠোরতা না প্রকাশ করে, যদি দায়ী ব্যক্তিদেরকে সরকার ইতিমধ্যে যেমন যাদেরকে ধরেছে, যারা কিছুদিন আগেও মব তৈরি করছিল তাদেরকে খুঁজে খুঁজে যেভাবে ধরা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিজেদেরকে জাহির করার জন্য বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে, তাদের বিরুদ্ধে যেমন সরকার ব্যবস্থা নিচ্ছে, ঠিক তেমনিভাবে সরকারকে এটা প্রমাণ করতে হবে যে এদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশি। আমরা কেউ সংখ্যায় কম থাকতেই পারি, কিন্তু আমরা তাই বলে এখানে কেউ নিগৃহীত হব না, কেউ আমরা লাঞ্ছিত হব না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার তিনি যেটা বলছেন আমাদেরকে, যে আমরা অন্যায় কাজ করব না, আমরা বিনা বিচারে মানুষ মারব না, আমরা আইনের নিজ হাতে আইন তুলে নিব না, আমরা এই বিষয়গুলো তুলব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে নিয়ে কেউ, বাংলাদেশকে দিকে কেউ আঙুল তুলে তাকিয়ে যেন না বলে যে একটা উগ্রবাদী জঙ্গিবাদী দেশ, এমন কিছু করব না যেন সেটি যে আমরা উগ্রবাদী জঙ্গিবাদী। আমরা বরঞ্চ এই সমস্তকে ঘৃণা করি, এটাই আমরা প্রমাণ করব। আগামীতে যেন তুলসী গ্যাবার্ড বা অন্যান্য রাষ্ট্রপতি শক্তিধর রাষ্ট্র যারা আছে, তারা যেন বাংলাদেশকে মনে করে যে বাংলাদেশ একটি মানবিক মর্যাদার রাষ্ট্র, বাংলাদেশের নাগরিকদের অধিকার রয়েছে, এখানে বাক স্বাধীনতা রয়েছে, এখানে এই দেশে কোনো সংখ্যালঘু বলে কিছু নেই, এদেশে কোনো ভিন্ন মত ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করা হয় না।
আমরা এরকম একটা সুন্দর মানবিক মর্যাদাশীল বাংলাদেশী প্রত্যাশা করি। আজকের সংবাদ পর্যালোচনা বা সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করি।